কোনো বেলায় চিড়া খাইও থাকছি, নৌকার ভিতরে এবং মিডিয়া ছাড়া যত বড়ই ব্যবসা করুক না কেন, আমার এটা ধারণা মিডিয়া ছাড়া আর আজ এতদিন আসছি তাও মিডিয়ার হাত ধরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক বাউফল টক শোর আজকে 9ম পর্ব। আমরা এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক বিভিন্ন জনকে এনেছি, তবে আজকে একটু ব্যতিক্রম করেছে অনুষ্ঠানটি। সেটি হলো আজকে আমরা এনেছি বাউফলের ঐতিহাসিক মৃৎশিল্প, যার হাত ধরে আসলে অনেক দূর এগিয়েছে, তাকে এনেছি। তিনি আর কেউ নয়, বাউফলের বরুণ পাল। আসলে এই মৃৎশিল্প নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছ থেকে জানবো আমাদের এই বাউফলের গর্ব ঐতিহাসিক মৃৎশিল্প। কেমন আছেন? ভালো আছি। যে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যেহেতু আপনি একজন মৃৎশিল্প পুরানো আমরা জানি, আমাদের স্টুডিওতে আপনি আসছেন এই সর্বপ্রথম, আমাদের 9ম পর্ব আজকে। আমাদের স্টুডিও সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, এখানে এসে কেমন লাগছে আপনার? না, আমি আসলে বাউফলের মতো জায়গায় আমাদের এরকম একটা প্রোগ্রাম যে করা হয়, আসলে আমি প্রথম শোনার পরেই আমার খুব আকৃষ্ট হয়েছি যে এরকম প্রোগ্রামে আমরা যদি একটু ডাক পেতাম, তাই মনে হয় আমাদের ইতিহাসগুলো তুলে ধরতে পারতাম। তাই আপনি যেহেতু এটার সাথে যেহেতু ছিলেন বা আমার কাছে গেছেন, আমি অনেক 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 খুশি, যেটা মানে বলার মতো না। জি, অসংখ্য ধন্যবাদ। অনেক পুরনো একটি ব্যবসা, বাউফলের নাম আছে এই মৃৎশিল্পতে। তো আপনি দীর্ঘদিন, আমরা জানি যে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে পেশাগতভাবে জড়িত। আসলে এই কাজে শুরু কিভাবে করেছিলেন? আপনি কি পৈতৃক ব্যবসায় আসছিলেন নাকি আপনি নিজ ইচ্ছায় ছিলেন? এটা মানে বলতে গেলে তো অনেক সময়ের দরকার, আবার তো সংক্ষেপে যদি একটু বলতেন। সংক্ষেপেই বলছি, একটু কাট করে বলছি। যেমন প্রথমে তো আমার এটা বাবা এবং আমার কাকা, এরা দুইজনেই মৃৎশিল্পটা তৈরি করতো। প্রথমে ছিল ফুলদানি আর অ্যাস্টের, আমাদের অঞ্চলে আর এগুলা কেউ করে নাই। তো তখন তো নৌকার ছিল, এটা হলে ঠিক 75, 78, 79, 80-র দিকের কথা। তো ফুলদানি অ্যাস্ট্রে তৈরি করতো। আমরাও তখন ছোট ছোট ছিলাম। তো এগুলো তৈরি করার পরে বাউফলে এগুলো চলতো না। তো বড় কাজ আমরা করি, তখন হাতুয়া, সরা এগুলো তৈরি হইতো। তাই আমার বাবা এবং কাকারা দুইজনে বেছে নিয়েছিল এই কাজটা। তো এই কাজটা এখানে চলতো না চলে, এটা কোথায় হবে? এটা বরিশালে। তা বরিশালে ওই বাবা নিয়ে যাইতো, ওই তখন ছোট নৌকা ছিল, ওই নৌকায় করে আস্তে করে নিয়ে যাইতো। বাউফল তৈরি করে নৌকায় নিয়ে যেত বরিশাল। হ্যাঁ, 80 সনের কথা, 80-র কথা নিয়ে যাই ওই টাউন হলে ফুটপাতে ওই হোগলা বিচিয়ে বিক্রি করতো। তখন বাবা এরকম বিক্রি করা, এই দিয়ে আমাদের সংসার চলতো। তখন খুবই আমরা অভাবের সংসারের আমরা ছিলাম। যেমন এই বিক্রির উপরই আমাদের ফ্যামিলি নির্ভর ছিল, আমাদের কোনো চাষাবাদের কোনো জায়গা ছিল না। তো এক বাবা পরে একা পারে না, তখন আমাকে নিয়ে গেল। তাই নিয়ে গেছে, ওই নৌকায় যাইতাম বরিশালে বাবার সাথে নৌকায় যাইতাম, ওই মালামাল নিয়ে মাসে একবার যাওয়া হতো। তা 8 দিন 10 দিন বৈশাখ বিক্রি হতো, তারপরে আবার আমরা চলে আসলাম। ওইটা দিয়ে আমাদের সংসার চলতো। তো এক সময় দেখা গেল, আমি যখন গেলাম তখন ফুটপাতে কোনো সময় পুলিশে আমাদের এই টাউন হলের সামনে থেকে উঠাই দিত, বসতে দিত না। তো বসতে দিত না, আবার ওই আমরা গোছাই আবার নৌকায় আসতাম। তা কোনো বেলায় তো ভাত ওইরকম আমরা খাইতে পারতাম না, কোনো বেলায় চিড়া খাইও থাকছি, নৌকার ভিতরে ছিলাম, আবার একবেলা ভাত খাইতে পারতাম। তো আসলে এই কথাগুলো বললে না আমার কান্না এসে যায়, যে সেই পূর্বের ইতিহাসের কথাগুলো, যেন কিভাবে সৃষ্টিটা হলো, শুরুটা হলো। তো এরপরে ওইটা আবার দিয়ে পরের দিন বসতাম। তা পরের দিন বসার পরে হঠাৎ করে সংবাদকর্মী, তখন সংবাদ পেপারটা ছিল, তো ওইখানে একজন ভদ্রলোক ছিল সাংবাদিক, মানবেন্দ্র বটমল, বরিশালের। তো
তা উনি আমাদের দেখি একটা কাঁধে ব্যাগ ছিল, ওনার ব্যাগ নিয়ে তো আসলো। আসার পরে এই তোমরা এখানে বসছো, দাঁড়াও তোমাদের, আমরা ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বা আবার পুলিশ আসছে, আমাদের উঠিয়ে নিয়ে যাবে। তো এখন কয় না না না, আমি পুলিশ না, করো, আমি সাংবাদিক। আমি সাংবাদিক, তো আপনাদের এই ছবিগুলো আমরা আজকে করব। এই তখন তো আমরা ছোট ছিলাম, বাবার এই সংবাদপত্র তো পড়া কোনো তো অর্থই ছিল না, মানে মফস্বল শহরে তো আসতোও না। হ্যাঁ, 3 দিন পর উনি ছবি করে নিল, 3 দিন পর আমাদের পেপারে ছাপা হওয়ার পরে তো উনি আবার নিয়ে আসলো, ওই ছবিটা আমাদের দিল, দেন দেখো তোমাদের এই করছি, পত্রিকায় দেওয়া হয়েছে। আসলে তখন থেকে ভাগ্যটা ঘোরা শুরু করলো, মানে একটা সাংবাদিক একটা এলাকাকে উন্নয়ন করতে পারে। এবং মিডিয়া ছাড়া যত বড়ই ব্যবসা করুক না কেন, আমার এটা ধারণা মিডিয়া ছাড়া আর এতদিন আসছি তাও মিডিয়ার হাত ধরে, মানে আপনার পিছনে বেশি মিডিয়া কাজ করছে। তারপরে মনে করো ওইখান থেকে আরঙের প্রতিষ্ঠান তখন ছোট ছিল, তখন ওরা ওই পত্রিকায় ওটা দেখছে, আপনাদের নিউজটা দেখছে। দেখার পরই ওরা বরিশালে চলে আসলো। তো বরিশালে চলে আসছে, ওরা আমাদের অফার দিল মাল দেওয়ার জন্য। এইটা হচ্ছে ঠিক 83 যায় অবস্থা, 84 এর দিকের কথা। তো তখন ছোট ছোট লঞ্চ ঢাকায় যাইতো, দোতলা কোনো লঞ্চ ছিল না, এই একতলা কাঠের বডি লঞ্চগুলা ঢাকায় যাইতো। তো ওই সময় ওরা ঢাকায় আমাদের অফার দিল। তো আমরা কিছু স্যাম্পল নিয়ে, আমি ছাড়া আর ঘরের কেউ ছিল না, আমার বড় ভাই ছিল, বড় ভাই সে স্টুডেন্ট ছিল। তো আর আমি পুরোপুরি ব্যবসার হাল ধরছেন তখন? হাল ধরছি বলতে বাবার ওই কাজের সাথে লেখাপড়াও করতাম পাশাপাশি, ওইটা বড় ভাই এটা করতো না। তো এরপরে ঢাকায় গেলাম, ঢাকায় যেয়ে আড়ংয়ে গেলাম। আড়ংয়ে যাওয়ার পরে ওই কিছু স্যাম্পল পছন্দ হওয়ার পর ওরা অর্ডার দিল। এই আস্তে 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 এই ভাগ্যরেখা ঘোরা শুরু করলো। ওইখান থেকে তখন এক্সপোর্ট তো প্রচুর, আরও কিছু সংস্থা ছিল, তো ওরাও আমাদের নিচ্ছে, এই ভাগ্য খুলে গেল। তখন কারিগরের সংখ্যা ছিল আমার কারখানায়, মায় খুব পরিশ্রম করত, আর 1 কি 2 কারিগর ছিল। যে আমরা ওইদিকে আসবো, কিন্তু আমরা বলতেছি যে আপনার শুরুটা ছিল আপনার কত সনে? মানে একবার পুরোপুরি ভাবে এই কাজ 84 আচ্ছা, বাউফলের মৃৎশিল্পের এক সময় বেশ নাম ডাক ছিল, মানে প্রচুর নাম ডাক ছিল। এখন কি সেই নাম ডাকটা আছে কি? অবশ্যই আছে। এখন সারা পৃথিবীর ভিতরে যদি থাকে যে বাউফল, পটুয়াখালী দেখার মতো জিনিস আছে, কুয়াকাটা আর হইলে মৃৎশিল্প। আচ্ছা, আপনারা মূলত কি কি জিনিস তৈরি করেন এই মাটি দিয়ে? ডিনার আইটেম বলতে কাপ, পিরিচ, মগ, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকারের, মানে ডিজাইনের ফুলদানি। আর এখন মনে করেন, শুনলে আরো আপনি খুশি হবেন, সারা বাংলাদেশে দইয়ের পাত্র যায়, লক্ষ লক্ষ পিস দইয়ের পাত্র মানে যায়। সেটা আমি বানাই না, আমি ডিনার আইটেমের কাজ করি। আর বগা যে আছে ওরাও দইয়ের পাত্র, লক্ষ লক্ষ পিস দইয়ের পাত্র এক্সপোর্ট হচ্ছে মাটির শুধু। হ্যাঁ, ইউরোপেও যাচ্ছে প্রচুর পরিমাণে। আমি ইউরোপে অনেকগুলো মাল পাঠিয়েছি, কয়েক লক্ষ মাল পাঠিয়েছি বাইরে। আচ্ছা, আমরা এই কাঁচা মাটি আর রংটা কোথা থেকে সংগ্রহ করেন? এটা সুন্দর কথা বলছেন। আসলে অনেকে বলে যে এটা কালার দেওয়া, এটা কালার দেওয়া না, পালেদের ট্র্যাডিশনাল কালার। যে পাল যে প্রথম থেকে শুরু হয়েছে যে কালারটা, এটা হচ্ছে পানের খড়, যে পানের খড়টা মানুষে খায়, ওই পানের খড়, আর হচ্ছে ওটা জাল দেওয়ার পরে, আর কাপাসিয়ার লাল মাটি, এই দুইটা মিশ্রণে একটা লিকুইড তৈরি করা হয় গরম করে। তারপরে ওইটাকে আপনার পানির সাথে মিশানোর পরে 2 দিন 3 দিন রাখতে হয়। উপরে যে ফিল্টার পানিটা ওঠে একদম লাল টক 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 করে, শুধু মাটি আর খড়ে। হ্যাঁ, মাটি আর খড়ে। তা খড় তো খায়, খাওয়ার জিনিস। তো এটা সায়েন্স ল্যাবরেটরি তো আপনার যখন এক্সপোর্ট হতো তখন সায়েন্স ল্যাবরেটরি তো এটা পরীক্ষিত হয়েছে, এটার কোনো লিড ফ্রি ছিল, এটা লিড নাই কোনো। আচ্ছা,
এটা ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। আচ্ছা, প্লাস্টিক মেলামাইনের ভিড়ে এখন বাজারজাত কেমন, চাহিদা কেমন আছে এটার? প্রথমে তো বড় কাজ ছিল, মানে দুই একজনে আমরা এই ফ্যান্সি কাজটা করতাম, এই ডিনার আইটেমের কাজটা করতাম। তো আসলে আড়ং ছাড়া মৃৎ শিল্পটা ভাগ্য কেউ নূতনত্ব আনতে পারে না। আড়ং না হলে হয়তো দেশের এই গ্রামগঞ্জের থেকে শিল্পগুলা উঠে আসতো না, আসতে পারে। এটা আড়ংয়ে আমি কাজ করেছি 84 থেকে। তো মনে করেন এখন 3 বছর হয় আমি কাজ করি না, কিন্তু সুনামের সাথে কাজ করছি। এবং তখন তো আমি ছিলাম মানে এই ডিনার আইটেমের ভিতরে। এখন তো ওই দেখা দেখি বাংলাদেশে প্রচুর সেল, এখন সবাই এই পেশায় জড়িত হয়ে গেছে, আগ্রহ বেশি, মানুষ আগ্রহ বেশি, সেলও বেশি, সবাই এখন মাটির জিনিসে খাচ্ছে। আর এছাড়াও তো স্বাস্থ্যসম্মত, এটা পরীক্ষিত। হ্যাঁ, দেখুন মাটিটা আমাদের দক্ষিণাঞ্চলের যে মাটি, আমাদের যে এই বগা বা গরবদির, এই মাটিটা সবচেয়ে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মাটি। এই মাটিটা বাংলাদেশের আর কোথাও নাই। কিন্তু এই মাটিটা যখনই আমরা তুলতে যাই বিভিন্ন ধরনের সমস্যা হয়, বাধা সৃষ্টি হয়। আমরা অনেক চেষ্টা করছি, আমাদের ওরকম একটা লিখিত কিছু দেয় না যে পালেদের জন্য মাটিটা একটা কার্ড করে দেওয়া হোক সংগ্রহ করা, এই শিল্পটার জন্য। সংগ্রহ যে করতে পারে তারা। একটা বিড়িকে যে এক ভেকু লাগাইয়া মাটি কাটে, সে এক বছরে যে মাটি কাটে আমাদের মানে 20 বছরও লাগে না। কিন্তু অনেক বাধা থাকে, আবার ওইয়ার ভিতরেই আনতে হয়, কাজ চালায় যেতে হয়। জি, কাঁচামাল জ্বালানি পরিবহন খরচ হিসাবে বর্তমানে লাভ লোকসানের হিসাবটা আসলে কেমন? এইটা ভালো কথা বলছেন। পরিবহন খরচটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। জ্বালানি, তারপর জ্বালানিটা বেড়ে গেছে। জ্বালানির আগে কাঠের আমাদের তো গ্যাস ফায়ারিং নাই, আমাদের তো কাঠ ফায়ারিং। তো আমাদের কাঠের এখন আগে কিনতাম 30 টাকা, 35 টাকা মন, 25 টাকা মন, 20 টাকা মন। এখন সেটা দাঁড়িয়ে গেছে 150, 200 এরকম দাঁড়িয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে এখন কস্টিং এর, এখন প্রফিটের হার খুব কম হয়, আগের তুলনায় কমছে। হ্যাঁ, এই মৃৎ শিল্প দেখতে বিদেশে কোনো পর্যটক আসে বা ওরা আগ্রহ? অনেক, আরে কি বলেন, অনেক আসে, অনেক পর্যটক আসে এখানে। এটা বাউফলের একটা গর্ব, আমাদের গর্ব এইটাই যে এখানে বিদেশি পর্যটক আসে, দেশি পর্যটক আসে, বাংলাদেশের অনেক জেলার থেকে আসে এই শিল্পটা দেখার জন্য। এটাই আমাদের সার্থকতা। আপনারা এখন কি বাইরে এক্সপোর্ট করেন? বাইরে আমরা সরাসরি এক্সপোর্ট করি না, এটা হচ্ছে ভায়ার মাধ্যমে আমরা এক্সপোর্ট করি, ওরা অর্ডার দেয় আমাদের। তো আমি বড় বায়ারদের সাথে কাজ করেছি, পৃথিবীর ভিতর যারা বড় বায়ার ছিল, যে বডি শপ বায়ার, ফেয়ার ট্রেড বায়ার, এদের কাজ করেছি। এরা আসতো, এরা আমার ঘরে থাকতো, পান্তা ভাত খাইতো, মানে তারা একদম মাটির মতো ছিল। তারা অর্ডার দিত, তাদের অর্ডার কাজ করতাম প্রচুর পরিমাণে। প্রচুর চাহিদা আছে। হ্যাঁ, এরপর থেকেই লেবার আস্তে আস্তে বাড়ানো লাগছে মালের চাহিদার অনুপাতে। আচ্ছা, কারিগর খরচটা কেমন? আপনার কারিগর কি সবসময় পাওয়া যায় আপনাদের? কারিগর সবসময় পাওয়া যায় না, কারিগর তৈরি করে নিতে হয়, শিখাইয়া নিতে হয়। এমনি আমরা আদার্স কারিগর পাওয়া যায় না, ওরকম কারিগর পাওয়া যায় না। যেমন আমারই শিষ্য অন্তপক্ষে 2-3 জন আছে, এই 2-3 জনই আমার সাথে আজ থেকে প্রায় 30 বছর পর্যন্ত কাজ করতেছে। আপনার সাপোর্ট দিতেছে। নতুন কারিগর আসতেছে, হ্যাঁ, নতুন কারিগর, ওদের থেকে আবার যারা শিখে তারা আবার আসতেছে। আগ্রহ আছে কেমন? যেমন যারা জানে না তাদের আগ্রহ এখন প্রচুর। এখন মার্কেট যেহেতু দেখে যে মার্কেট ভালো, এখন প্রচুর চাহিদা আছে। এই পেশায় আসার জন্য কোনো উদ্যোক্তা আছে নাকি আগ্রহ করে? যারা তো আছেন, আপনারা পুরাতন করতেছেন, নতুন ভাবে কি কেউ আসতেছে? হ্যাঁ, নতুন ভাবে আসলে বাইরের থেকে যারা এটার সাথে সম্পৃক্ত না, তারা কেউ আসতে চায় না। আসলে এটার ভিতরে একটা মজা আছে, নতুন কেউ আসতে চায় না, নতুন কেউ ওইভাবে আসতে চায় না। আর এটার ভিতরে একটা মজা আছে, আসলে অবশ্যই ভালো হয়। আসলে যদি কেউ করতে চায়, সে দাঁড়াই যাবে। যদি সে করতে পারে, সে যদি করতে অবশ্যই পারবে। সবাই তো মানে কেউই হঠাৎ করে তো আর কাজ শেখে নাই, আস্তে আস্তে শিখছে। যদি কেউ এই কাজে আসতে চায়, সে তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটু আমরা ভিন্ন প্রশ্নে যাই। আচ্ছা, মৃৎ শিল্পের ব্যবসা বড় করতে, টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংকের কোনো ঋণ পাওয়া যায় কিনা? হ্যাঁ, সুন্দর কথা বলছেন। আসলে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি,
আমার এই কাজের সৌভাগ্যে আমি অনেক দেশ গেছি, কিন্তু ওইখানে একটা কথা খুব ভালো লাগতো তাদের শুই না। যেমন ব্যাংক এসে বসে থাকে, তুমি কি চাও, তুমি এটা করো, তুমি কাজ করো, লোন আমরা লোন আমরা দিচ্ছি। বিদ্যুৎ এসে বসে থাকে যে তোমার কি লাগবে, কত এই লাগবে তুমি বলো। যত আছে তারা চায় যে তুমি উৎপাদন করো। আসলে ওই এইরকম এটা পাই না। একটা লোন করতে গেলে জুতা ক্ষয় করা লাগে কয়েক জোড়া। আমাদের এরকম যদি হয়, এরকম শিল্পটা, তাহলে গ্রামগঞ্জ, আর গ্রাম বাঁচলে শহর বাঁচবে। গ্রামে যদি এরকম কিছু সহজ শর্ত তারা দেখা ভিজিট করার পরে যদি এরকম সহজ শর্তে দীর্ঘমেয়াদী যদি এরকম কিছু লোনের ব্যবস্থা করে গভর্নমেন্ট, তাহলে হয়তো আরো লোকের কর্মসংস্থান এই এলাকায় হয়ে যাবে। দাদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আর ছোট্ট দুটা জিজ্ঞাসা থাকবে। বাউফল ঐতিহাসিক এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার বা বিভিন্ন সংস্থার কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা আপনাদের? অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই। ব্যাংকে একটু আগাইয়ে আসতে হবে, ব্যাংক ঋণের একটু ব্যাপার আছে। তাইলে হয়তো কিছু মেশিন আনতে পারলে এখানে অনেক লোকের আরো কর্মসংস্থান। প্রায় আপনি কিন্তু কম মানে বগা, কনুকদিয়া আর এলে বাউফল, মদনপুরা 5,000 লোকের কিন্তু কর্মসংস্থান এই মৃৎশিল্পের সাথে জড়িত। কিন্তু এই মৃৎশিল্পকে আরো ছড়িয়ে দিতে আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, এখন অবশ্যই এটা তো আমি এখন ইনস্ট্রাক্টর হিসাবে অনেক জায়গায় কাজ করেছি। বাংলাদেশের অনেক জায়গায় ইনস্ট্রাক্টর হিসাবে আমি গেছি। কিন্তু এখন আমাদের এলাকায় যদি এরকম কেউ মনে করেন চায় যে না আমি কাজটা শিখবো, উদ্যোগ নেয়, তাহলে আমি বিনা শ্রমে আমি তাদের কাজ শিখাই দেবো। আপনি বিনা শ্রমে তাদেরকে সহযোগিতা করবো। যে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আসলে এখন আপনার কাছে আরেকটি ব্যক্তিগত বিষয় জানতে চাই। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আসছেন এই জব নিয়ে বা এই ব্যবসাটা নিয়ে, এই পেশায় আগে তো খুব কষ্ট ছিল। জি, আমি ভালো লাগার দিকটা একটু জানবো, তারপর কষ্ট লাগার একটা। অনেক ভালো আছি এখন, অনেক ভালো আছি, মানে যেটা মানে বলার মতো না। সৃষ্টিকর্তায় অনেক কষ্ট করছি, যেমন পয়সার অভাবে লঞ্চে যাইতে পারতাম না, ওই গাড়িতে ট্রাকে মাল ভরতাম, ওই ট্রাকে চলে যেতাম। আর এখন ভিআইপি ছাড়া যাইতে পারি না। তাইলে বুঝতেই পারছেন যে আসলে এখন কোন পর্যায়ে আছি। এখন ডেভেলপ হয়েছে এখন অনেক অনেক। জি, আরেকটি বিষয়, বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আপনাকে দেখা গেছে। হ্যাঁ, সেই সময়টা আপনার কেমন লাগছিল? বাউফল নিয়ে কথা বলছিলেন আপনি ইত্যাদিতে। চমৎকার চমৎকার। আসলে আমি কোনোদিন ভাবি নাই যে হানিফ সংকেত মহোদয় আমাকে চুজ করবে, মানে এই মৃৎশিল্পটার সেই 19-এ কুয়াকাটায় যে মৃৎশিল্পটা, কুয়াকাটায় যে প্রোগ্রামটা করেছিল। হ্যাঁ, তো হঠাৎ আমাকে যখন সে নাম্বার নিছে এখানে টিয়নো মহোদয়ের কাছ থেকে, যখন ফোন দিছে তখন আমি অবাক হয়ে গেছি। আসলে এত এই ম্যাগাজিনটায় যখন আমাকে দেখানো হলো, তারপর থেকে আমি খুব মানে ভাইরাল হয়ে গেছি, মানে বিজনেসে ভাইরাল হয়ে গেছি, আরো ওঠার অনেক দূর উঠে গেছি, মানে এক ধাপ সিঁড়ি আগায় গেছেন। হ্যাঁ, আর তার সাথেও খুব সুসম্পর্ক আমার। সে আসলে বরিশালে ঢুকলে আমার এই জায়গায় আসে, এইটাই আমার কাছে বিরাট চাওয়া পাওয়া, আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শককে যদি কিছু বলতে। আমিও অনেক খুশি, এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছি, এবং আমি অনেক অনেক খুশি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি সবাইকে বলতে চাই, প্লাস্টিক জিনিস বর্জন করুন, মাটির জিনিস ব্যবহার করুন। ধন্যবাদ সকলকে, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু উপহার। অনেক 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 খুশি হয়েছি, মানে এত সম্মান আমাকে দিয়েছেন। ধন্যবাদ সকলকে। দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের নতুন পেজটি অনেক দূর এগিয়েছি, ইনশাল্লাহ আরও দূর যেতে চাই। আপনারা আমাদের এইভাবেই ভালোবাসা দিবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের অনুষ্ঠানে আসতে পারেন, আপনিও বলতে পারেন আপনার মনের কথা, আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।